দীপঙ্করের মনে আছে, হঠাৎ সেই নাটকীয় অবস্থায় সেই দিন মিস্টার ঘোষাল ঘরে এসে না ঢুকলে হয়তো সতীও চুপ করতো না। নয়নরঞ্জিনী দাসীও হয়তো শেষ পর্যন্ত কি করত তা বলা যায় না। এতদিন পর সেই প্রথম মুখোমুখি কথা বলা, একেবারে মুখোশ খুলে সামনাসামনি দাঁড়ানো। দীপঙ্কর ভেবেছিল দুজনের সামনাসামনি দেখা হয়ে গেলে হয়তো একটা যা হোক কিছু সিদ্ধান্ত হয়ে যাবে, হয়তোবা সত্যি চলে যাবে প্রিয়নাথ মল্লিক রোডে। আর সব মেয়ে যেমনভাবে মুখ বুজে ভালোবাসে, মুখ বুজে সংসার করে, আবার মুখ বুজে সব সহ্য করে, সতীও হয়তো তেমনই করবে। চিরকাল ধরে মানুষ ভালোবেসেছে, সংসার করেছে, সহ্য করেছে এই পৃথিবীকে। চিরকাল ধরে কখনো হাসি, কখনো আনন্দ, কখনো বা দুঃখ। সংসারের এই নিয়মকেই সবাই অমোঘ বলে মেনে এসেছে। কিন্তু সতী যে আলাদা ধাতুর মানুষ তা যেন আবার নতুন করে বুঝতে পারলে দীপঙ্কর। আগের রাত থেকে কেমন একটা অস্বস্তির মধ্যে কাটছিল। এইবার সেই অস্বস্তি যেন সহ্যের সীমা অতিক্রম করে গেল। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম, দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি পাবো, কি আছে আজকের পর্বে। অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, ভালো লাগবে। শুরু করছি আজকের পর্ব। সমস্ত ঘরটার মধ্যে তখন কেবলই মিস্টার ঘোষালের অনর্গল কথার ফুলঝুরি ছুটছে। নয়নরঞ্জিনী দাসীর সঙ্গে যেন মিস্টার ঘোষালের বহু দিনের আলাপ, বহুকালের আত্মীয়তা। নয়নরঞ্জিনী হঠাৎ কথার মধ্যেখানে বললেন, আমি তাহলে উঠি বাবা। মিস্টার ঘোষাল বললে, সে কি, আমি কি আপনাদের কথার মধ্যে বাধা দিলাম নাকি? দীপঙ্কর বললে, না মামনি, আপনি একটু বসুন। নয়নরঞ্জিনী বললেন, না বাবা, বসলে তো আমার চলবে না, আমার আবার অন্য কাজও তো আছে। দীপঙ্কর মিস্টার ঘোষালের দিকে চেয়ে বললে, আপনার কি কোনো জরুরি কাজ আছে মিস্টার ঘোষাল? মামনির সঙ্গে মিসেস ঘোষের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছিল এতক্ষণ। তাহলে আমি আসাতে বাধা পড়ল, কিন্তু আমারও যে একটা ইম্পর্টেন্ট কথা ছিল মিসেস ঘোষের সঙ্গে। দীপঙ্কর বললে, আপনি তাহলে আপনার কথাটা সেরে নিন। মিস্টার ঘোষাল বললে, আমার এত তাড়াতাড়ি নেই, আপনারা কথা বলে নিন মামনি, আমি না হয় ওয়েট করতে পারবো। সতী এতক্ষণ চুপ করেছিল, এইবার বললে, না, আমার সঙ্গে কারোর কোনো কথা নেই, আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবো না। দীপঙ্কর বললে, কিন্তু তা বললে তো চলবে না সতী, কথা তোমাকে বলতেই হবে। মিস্টার ঘোষালের সঙ্গে যা বলবার তা আগে শেষ করে নাও। মিস্টার ঘোষাল বললে, কিন্তু মিসেস ঘোষ যখন ওনাদের সঙ্গে কথা বলতে চাইছেন না, তখন কেন আর পিড়াপিড়ি করছো সেন? তারপর হঠাৎ সতীর দিকে দেখিয়ে বললে, আর দেখছো না ওনার শরীরটা খারাপ, কালকে অনেক হয়রানি হয়েছে ওনার, কালকে আমার জন্য মিসেস ঘোষকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে, এখন ওনাকে রেহাই দাও। দীপঙ্কর বললে, আপনার এখনও লজ্জা হয় না না মিস্টার ঘোষাল? আপনি আর কত ক্ষতি করবেন সতীর? মনে আছে সেই দিন ধৈর্যের সীমা বোধহয় হারিয়ে ফেলেছিল দীপঙ্কর। এতদিন ধরে এত প্রতীক্ষার পর যখন সনাতনবাবু, সতীর শাশুড়ি দুজনেই সতীকে বাড়ি নিয়ে যাবার জন্য ব্যাকুল, ঠিক তখনই কিনা মিস্টার ঘোষাল এসে সমস্ত কিছু বানচাল করে দেবার বন্দোবস্ত করছে। মিস্টার ঘোষালের চেহারাটা আরও কালো হয়ে উঠল কথাটা শুনে। বললে, ক্ষতি? হোয়াট ডু ইউ মিন সেন? দীপঙ্কর বললে, আপনি নিজেই তা ভালো করেই জানেন, আমার মুখ দিয়ে নাই বা শুনলেন। মিস্টার ঘোষাল রুখে দাঁড়ালো। আই টেক অবজেকশন টু ইট, তোমাকে জবাব দিতেই হবে। আমি কার কি ক্ষতি করেছি? নয়নরঞ্জিনী বাধা দিলেন, বললেন, তুমি চুপ করো বাবা, ওসব কথা নিয়ে তর্ক করে লাভ কি? আমি এসেছিলুম বৌমার কাছে,
বৌমাকে বাড়ি নিয়ে যেতে। রাগ করে বৌমা এখানে পড়ে থাকলে পাড়ার লোকেরা তো আমারই বদনাম দেবে। তা আমি যে বৌমার নিন্দেই কান পাততে পারছি না বাবা। যে সে এসে জিজ্ঞেস করে তোমার বৌমা কোথায়, হাসি ঠাট্টা টিটকিরি চলে বৌমাকে নিয়ে। এটা কি আমাদেরই শুনতে ভালো লাগে বাবা? তারপর আমি তো বুড়ো হয়েছি, আমি কবে আছি কবে নেই, আমি চলে গেলে আমার সংসার কে দেখবে, তাও তো আমাকে ভাবতে হবে। মিস্টার ঘোষাল বললে, এক্স্যাক্টলি, আপনিই তো শাশুড়ি, আপনারই তো সমস্ত দায়িত্ব। তাহলে তুমি একটু বুঝিয়ে দাও না বাবা বৌমাকে। তুমি বুঝিয়ে বললে বৌমা শুনবে। বৌমা ছেলে মানুষ, হাতে অনেক টাকা এসেছে, এই সময় এই নিরিবিলি জায়গায় একলা একলা পড়ে থাকাটা কি ভালো? আর কলকাতা শহরে এখন বোমা পড়ছে, কত রকমের বিপদ আপদ আছে। আমি কি বৌমাকে একলা ফেলে রেখে শান্তিতে থাকতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি ঠিক কথাই বলছেন। আমি সব বুঝিয়ে দেব মিসেস ঘোষকে। হ্যাঁ বাবা, তুমি একটু বুঝিয়ে বলো তো, আমাদের একটু তাড়াতাড়ি আছে, একেবারে সঙ্গে করে নিয়ে যাব বৌমাকে বাড়ি। মিস্টার ঘোষাল বললে, আচ্ছা ঠিক আছে, আপনারা এখন বাড়ি যান, আমি মিসেস ঘোষকে বুঝিয়ে সুঝিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। হঠাৎই সতী বললে, না, আপনাদের কাউকেই থাকতে হবে না, আমি এখানেই থাকব। দীপঙ্কর কি যেন বলতে যাচ্ছিল, তার আগে মিস্টার ঘোষাল বললে, তা আপনার বৌমা যখন আপত্তি করছে মা, তখন থাকলোই বা এখানে, আর যদি যেতে হয় তো পরে গেলেও তো চলবে। দীপঙ্কর বললে, না, এখনই যেতে হবে সতীকে। নয়নরঞ্জিনী বললেন, তোমরা সবাই মিলে বলো তো বাবা সেই কথা। আমার ছেলে রইল সেইখানে, আর বৌমা রইল এইখানে, তা কি করে হয়? মিস্টার ঘোষাল হঠাৎ সনাতনবাবুর দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলে, আপনি কি বলেন মিস্টার ঘোষ? আপনার কি মত এই বিষয়ে? দীপঙ্কর বললে, তাছে আমরা একটা কাজ করি মামনি, আমরা সবাই এখন এখান থেকে চলে যাই। আসুন মিস্টার ঘোষাল, আসুন। লেট মিস্টার ঘোষ রিমেন হিয়ার, লেট দেম ডিসাইড। ওরা এখানে দুজনেই থাকুক, ওদের দুজনকে এক জায়গায় থাকতে দিন। নয়নরঞ্জিনী বললেন, না বাবা দীপঙ্কর, সেটা ভালো হবে না। মিস্টার ঘোষাল কথাটা লুফে নিলে, বললে, আপনি ঠিকই বলেছেন মামনি, অ্যান উইলিং ওয়াইফকে এইরকমভাবে ফোর্স করা উচিত নয়। তার চেয়ে বরং আপনারা চলে যান, যাবার পর আমি ভালো করে বুঝিয়ে বলবো যাতে মিসেস ঘোষ আপনাদের বাড়িতে যান। সত্যি যেন এতক্ষণ এসব কথায় বিরক্ত হয়ে উঠছিল। অনেকক্ষণ ধরে সহ্য করে করে এতক্ষণে যেন তার সহ্যের সীমা উত্তীর্ণ হয়ে গিয়েছে। এবার হঠাৎ দাঁড়িয়ে উঠল, বলে, আপনারা গোলমাল করছেন কেন সবাই মিলে? আপনারা চলে যান এখান থেকে, যান। মিস্টার ঘোষালও একটু যেন থমকে গেল কথাটা শুনে, তারপর বললে, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল মিসেস ঘোষ। সতী বললে, সকলের সব কথা শোনবার আমার সময় নেই আজ। আপনার কোর্টে আমি সাক্ষী দিয়ে আসব, আপনার কোনো ভাবনা নেই। আপনি এখন যান এখান থেকে, যান। কিন্তু এই শনিবারের মধ্যেই যে ডিফেন্স হিয়ারিং। সতী ধমকানি সুরে বললে, আপনি যাবেন কি না তাই বলুন। বলেই চিৎকার করে ডাকলে, রঘু। রঘু ঘরে আসতে সতী বললে, এদের সকলকে এই ঘর থেকে বের করে দাও, দিয়ে দরজাটা বন্ধ করে দাও, কাউকেই ঢুকতে দেবে না। কিন্তু ঠিক সেই সময় একটা অঘটন ঘটে গেল। বাইরে কে যেন সদর দরজায় কড়া নাড়লে। রঘু গিয়ে দরজা খুলে দিতেই এক পোস্ট অফিসের পিয়ন ঘরে ঢুকল। কি চাই? টেলিগ্রাম আছে। কার টেলিগ্রাম? দীপঙ্কর একটু উৎসুক হয়েছিল। রঘু টেলিগ্রামটা দিতেই সতী সই করে দিলে, তারপর খামখানা খুলে নিজের মনেই পড়তে লাগলো অনেকক্ষণ ধরে।
সবাই উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সেই দিকে। কার টেলিগ্রাম? কে পাঠিয়েছে? কিছুই ঠিক করে জানা যাচ্ছে না। তারপর সেখানে হাতে নিয়ে সতী সোজা ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে নিজের ঘরের দরজা সশব্দে খিল বন্ধ করে দিলে। নয়নরঞ্জিনী বললেন, কার টেলিগ্রাম বাবা? কে পাঠিয়েছে? তখন কে আর উত্তর দেবে এই কথার? কেউই তো কিছু জানে না। মিস্টার ঘোষাল বললে, ঠিক আছে, আপনার এখন যান মামনি, আমি রইলুম। আমি দেখি কি করতে পারি। সে যা হয় আমি আপনাকে জানিয়ে আসবো আপনার বাড়িতে গিয়ে। নয়নরঞ্জিনী উঠলেন, সনাতনবাবু উঠলেন। দীপঙ্করও উঠে বাইরে এলো, তারপর গিয়ে গাড়িতে উঠল। সামনের রাস্তায় তখন কুলিরা কাজ করছে। রাস্তা মেরামত হচ্ছে। খোয়া রাস্তায় আসফল্ট দেয়া হচ্ছে। মিলিটারি লরি যাতায়াতের সুবিধের জন্য কলকাতার সমস্ত খোয়া রাস্তায় পিচ ঢালা হচ্ছে। চার্চিলের আর্মি মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করেছে, আবুল কালাম আজাদকে অ্যারেস্ট করেছে, সর্দার প্যাটেল, পণ্ডিত নেহরুকে অ্যারেস্ট করেছে, প্রাণমথবাবুকেও অ্যারেস্ট করেছে, ফোটাকে অ্যারেস্ট করেছে, এমনকি কিরণকেও অ্যারেস্ট করেছে। ল্যান্ড-লিজ চুক্তির ফলে এই বেঙ্গলি জড়ো হয়েছে আলায়েড পাওয়ার্সের সব মাল মশলা। জেনারেলিজমই চিয়াং কাইসেককে সাহায্য করতে হবে প্লেন দিয়ে, আর্মি দিয়ে, আর্টিলারি দিয়ে। আমেরিকার প্রোডাকশনের 10% দিলে চায়না 100% করে তা ফেরত দেবে। কোটি কোটি টাকার রসদ, ওষুধ, জিপ সব কিছু বেঙ্গলের মাটিতে এসে জড়ো হয়েছে। এখানকার কন্ট্রাক্টররা 2 হাতে সাপ্লাই দিয়ে উঠতে পারছে না। চিয়াং কাইসেককে বাঁচাতেই হবে, নইলে জাপানকে রোখা যাবে না। প্যাসিফিক এরিয়াতে ব্রিটিশ আর আমেরিকার আধিপত্য বজায় রাখতে গেলে জাপানের দাঁত ভাঙতেই হবে। কিন্তু হায় রে, সেদিন কি প্রেসিডেন্ট রুজভেল্ট জানতো, নাকি চার্চিল জানতো যে এত কোটি কোটি টাকা চিয়াং কাইসেককে দিয়ে শুধু ভসে ঘি ঢালাই হচ্ছে? সেদিন কি তারা আরও জানতো যে চিয়াং কাইসেকের চায়নার ভেতর মাও সেতুংয়ের আরেক নতুন চায়না মাথাচাড়া দিয়ে উঠছে? সত্যি তো, কে কখন রং বদলায়, কখন রাজ্য বদলায়, কখন মানুষের মন সব কিছু বদলে যায়, তা কেউই জানতে পারে না, কেউ টেরও পায় না। 1918 সালের 11ই নভেম্বর প্রেসিডেন্ট উইলসন বলেছিলেন, এইবার শান্তি আসবে, এইবার মানুষ সুখী হবে, এইবার আর্মিস্টিস সই হয়ে গেছে, আর কোনো ভয় নেই কারোর, লিগ অব নেশনস তৈরি হয়ে গেছে। কিন্তু তখনও কি প্রেসিডেন্ট উইলসন জানতো যে সোভিয়েটের গোকুলে লেনিন নামে আরেকজন ভদ্রলোক মাথাচাড়া দিয়ে উঠবে, কিংবা জার্মানিতে হিটলার নামে এক ভদ্রলোক মাল কোচা মেরে তৈরি হবে? ফ্যাসিজম আর নাজিজমের স্বপ্নই কি দেখতে পেয়েছিল উইলসন সাহেব? ভাবতে পেরেছিল সান ইয়াত সেনের কথা, কিংবা গান্ধীর কথা? অথচ ঠিক সেই সময়ে ভিয়েনার একটা বন্ধ ঘরে বসে আরেকজন ভদ্রলোক এই সনাতনবাবুর মতোই নির্বিকার চিত্তে এই যুদ্ধ আর এই মৃত্যু, এই সভ্যতা আর এই যন্ত্রণার কথা নিয়ে ভেবে চলেছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কে, কার কথা বলছেন? সনাতনবাবু বললেন, ফ্রয়েড। রাস্তার দুপাশে হাজার হাজার ট্রাঙ্ক আর মিলিটারি লরি সাজানো রয়েছে সার। নতুন গাড়ি, নতুন মেশিন, সব ল্যান্ড লিজের মাল। সনাতনবাবু বললেন, ওই দেখুন, কাল শোভাবাজারে বোমা পড়েছে, এই জন্য এ সমস্তই চায়নায় পাঠানো হবে। সত্যিই তাই, মুষ্টিমেয় মানুষের পাপের খেসারত দিতে হবে সারা পৃথিবীর মানুষের মৃত্যু দিয়ে। হংকংয়ের মানুষের পাপের প্রায়শ্চিত্ত করল শোভাবাজারের বাঙালিরা। সনাতনবাবু আবার বললেন, আসলে এই পৃথিবীটারই অসুখ করেছে দীপঙ্কর বাবু, পৃথিবীটাই অসুস্থ। নয়নরঞ্জিনী আর থাকতে পারলেন না, এতক্ষণ চুপ করেছিলেন। এইবার বলে উঠলেন, তুমি থামো তো সোনা,
আমি বলে মুছি আমার নিজের জ্বালায় এখন যত বকবক আরম্ভ করলো। থামো। দীপঙ্কর বললে, আপনি এত কেন ভাবছেন মামুনি? আমি তো বলছি সব ঠিক করে দেব। ভাবি কি আর সাদে বাবা, আমার মাথার ওপর যে খাঁড়া ঝুলছে। দীপঙ্কর বললে, কিন্তু আমি তো বলছি আমি যেমন করে পারি সতীর কাছ থেকে আপনার টাকাটা জোগাড় করে দেব। কিন্তু দেরি করলে যে আমার চলবে না বাবা। আমি কোর্টে দরখাস্ত করে শুধু মাসের নিলেম ঠেকিয়ে রাখতে বলেছি আমার উকিলকে। 3 মাস পর কর করে লাখ টাকা খানেক তাকে আমাকে দিতেই হবে। কিন্তু এমনভাবে ঠকবেনই বা কেন আপনি? আপনিও তো মামলা করতে পারেন পাওনাদারদের নামে। সে তো আমার উকিল বলেছিল, এই মামলা করতে করতেই দেখছি বাজি ভোর হয়ে যাবে। কিন্তু টাকাটা তো আমার জমা রাখতে হবে বাবা কোর্টে, তাই বলছিলাম টাকাটা পেলে এখন আমার সুবিধে হতো। আসলে বাবা, আমি তোমাকে খুলেই বলি, তুমি খুব বিবেচক ছেলে। বৌমাকে যদি কোনো রকমের এই সময় বাড়িতে আনতে পারতুম, বুঝিয়ে সুঝিয়ে যেমন করে হোক টাকাটা আদায় করতে পারতুম। তা তো আর হলো না। তা কবের মধ্যে দরকার আপনার টাকাটা? নয়নরঞ্জিনী বললেন, আজ দিলেই ভালো হয় বাবা। এমন কাণ্ড হয়েছে তোমায় কি বলবো। আমার দিদি একজন আছে, সে ইচ্ছে করলে দিতে পারত, কিন্তু টাকার বেলায় কেউ কারণ নয়। এমনই জগৎ। এই নিলেমের নোটিশের খবর পাওয়ার পর থেকেই আমার বাড়ি ছায়া পর্যন্ত বাড়ায় না, অথচ আগে রোজ আসতো। তারপর দীপঙ্করের হাত দুটো হঠাৎ ধরে ফেললেন। তার চেহারার দিকে চেয়ে দীপঙ্করের মায়া হলো। এত অসহায় রূপ আর কখনো দেখেনি সে মামনির। মামনি আবার বলতে লাগলেন, ভেবেছিলুম আমি নিজে এসে বৌমাকে বললে বৌমা হয়তো না বলতে পারবে না, কিন্তু টাকাটা না পেলে আমি কি করব? সনাতনবাবু বললেন, টাকা আনতে গিয়েছিলে তো টাকাটা চাইতেই পারতে। টাকাটা তো তুমি চাওনি মা, তুমি তো তোমার বৌমাকে চেয়েছ। তুমি থামো তো, তুমি আর আমাকে জ্বালিও না। টাকা সোজাসুজি অমনি চাওয়া যায়? সোজাসুজি টাকা চাইলে কেউ দেয়? দিদি দিলে টাকা? দীপঙ্কর বললে, আমি সোজাসুজিই চাইব মামনি। অত টাকা কি হবে সতীর? আপনাদের বিপদ তো তারও বিপদ। গাড়িটা সোজা খোলা রাস্তা দিয়ে গড়িয়ে চলছিল। নয়নরঞ্জিনী বললেন, দেখি এখন কি হয়। তোমরা দুজনে চেষ্টা করে যদি টাকাটা জোগাড় করে দিতে পারো বাবা, তাহলে আমি এই যাত্রায় বাঁচি। আমার আর কেউ নেই। আর ওদিকে তখন ঘরের মধ্যে মিস্টার ঘোষাল তখনও চেয়ারের ওপর বসেছিল। তখনও সতী আসছে না। রঘু কাছে আসতে মিস্টার ঘোষাল জিজ্ঞেস করলে, তোমার দিদিমণি কোথায়? রঘু বললে, ঘরে। ঘরে কি করছে? তা তো জানি না। ঘরের ভেতরে ঢুকে খিল বন্ধ করে দিয়েছে। চলো তো, আমি গিয়ে একবার ডাকি। এই বলে মিস্টার ঘোষাল উঠল। তারপর রঘুর সঙ্গে সতীর ঘরের দরজার সামনে গিয়ে ঠক ঠক করে শব্দ করতে লাগল, সতী, মিসেস ঘোষ, সতী। কোনো সাড়া শব্দ নেই। ভেতরে যেন মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছে। মিস্টার ঘোষাল আরও জোরে শব্দ করতে লাগল, ওরা চলে গেছে সতী, সবাই চলে গেছে। আমি শুধু একলাই আছি, দরজাটা খোলো। তবু কোনো শব্দ নেই, কোনো উত্তরও নেই। দরজার মাথায় সিলিংয়ের এক কোণে একটা টিকটিকি শুধু ঘাড় বেঁকিয়ে একবার মিস্টার ঘোষালের দিকে দেখলে। টিকটিকিটাও যেন গ্রাহ্য করলে না মিস্টার ঘোষালকে। সেও একটুও নড়লে না, সেও একটুও ভয় পেল না। 1942 সালের ডিসেম্বরে স্ট্যালিনগ্রাডও তার দরজা বন্ধ করে দিলে। বাইরে থেকে ট্রাঙ্ক আর আর্টালারি দিয়ে জার্মান ঠক ঠক করতে লাগলো।
চিৎকার করে উঠল, হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু ভেতর থেকে তখন কোনো সাড়া শব্দ নেই। দরজার ভেতরে যেন মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছে। বাইরে থেকে ডন আর ভলগা নদীর মধ্যেকার সব জায়গাটুকু দখল করে নিয়েও কোনো ফল হয়নি। এইবার টাকা চাই। এইবার সাক্ষী দিতে হবে কোর্টে গিয়ে, নইলে মিস্টার ঘোষালেরা জেলে যাবে, নইলে নয়নরঞ্জিনী দাসীরা বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়াবে। ককসেস চাই, নইলে পেট্রোল পাবো না, সমস্ত পৃথিবী গ্রাস করতে পারবো না। লেনিনগ্রাড থেকে ককেশাস পর্যন্ত হাজার হাজার মাইল লম্বা লাইন দিয়েছে সোলজারেরা। বাকুর তেলের খনি চাই, গ্রেজনির তেলের খনি চাই। পেট্রোল পেলে তবে মিস্টার ঘোষালেরা আবার রেলওয়েতে ডিটিএস হয়ে বসবে। নয়নরঞ্জিনী দাসীরা আবার শাশুড়ি হয়ে আধিপত্য বিস্তার করতে পারবে। ইরিত্রিয়া, সোমালিল্যান্ড, ইথিওপিয়া সব গেছে মুসলিনের হাতে। নয়নরঞ্জিনী এখন অনাথ। দারোয়ান গেছে, গাড়ি গেছে, ড্রাইভারও গেছে, চাকরঝিরাও মাইনে পাচ্ছে না। এখন একমাত্র ভরসা রাশিয়া। তাই সতীর কাছে এসেছে হিটলার, এসেছে মুসলিনি। টাকা দাও, সাক্ষী দাও, পেট্রোল দাও, সব দিয়ে ইজ্জত বাঁচাও। কিন্তু স্ট্যালিনগ্রাডের দরজা বন্ধই রইল। বাইরের বন্ধ দরজা থেকে ফিরতে হলো মিস্টার ঘোষালকে। বউবাজারের প্রবীণ উকিল বিভূতিভূষণ বসু টেম্পল চেম্বার্সের অ্যাটর্নি মিস্টার গাঙ্গুলিকে টেলিফোন করলেন। কি হে, খুব কাজকর্মে ব্যস্ত নাকি? তোমার অফিসে গিয়েও তো দেখা পাওয়া যায় না। তা ঘোষালের কেসটার কি হলো? আরে সেই কেসের তো জাজমেন্ট বেরিয়েই গেছে, দেখোনি? জজ বড্ড কড়া রিমার্ক দিয়েছে ভাই। এমন স্ট্রাকচার দিয়েছে আসামি ভয় পেয়ে গিয়েছিল। আমি বুঝিয়ে বললুম, ওতে কিছু ভয় পাবার নেই। তা যদি হতো তাহলে কলকাতার সমস্ত নামজাদা লোকই আজ সুসাইড করত। তবে সেই স্পেশাল ট্রাইব্যুনালের কেসটা তো এখনো ঝুলছে কি না, তার জন্যই ভাবনা। কেন ভাবনা কিসের? সেকশন 302 থেকে যখন খালাস করেই দিলে তখন আবার ভাবনা কিসের? না ভাই, আমার ডিফেন্স উইটনেস মিসেস ঘোষকে নিয়ে এখন মুশকিলে পড়েছি। কোন মিসেস ঘোষ? ওই নয়নরঞ্জিনী দাসের পুত্রবধূ? হ্যাঁ হ্যাঁ, সেই তো আমার প্রিন্সিপাল উইটনেস। আসামি বারবার যাচ্ছে দেখা করতে, কিন্তু কিছুতেই আর দেখা হচ্ছে না। কি বলছে? আরে দেখাই করছে না তো কি বলবে? অথচ সমনও দেয়া হয়ে গিয়েছে, সমন অ্যাকসেপ্টও করেছে। আমি উইটনেস লিস্টে তার নামটা সাবমিটও করে দিয়েছি। এখন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের কাছে নাজেহাল হয়ে যাব। বিভূতিভূষণ বসু বললেন, এদিকে আমারও এক মুশকিল হয়েছে ভাই, ওই মিসেস ঘোষের শাশুড়িকে নিয়ে। কেন? নয়নরঞ্জিনী দাসের কেসটা? তা তুমি তো শুট ফাইল করেছ। তা তো করেইছি, কিন্তু জজ যে ডিপোজিট দিতে বলছে, দেব কোত্থেকে? পুত্রবধূ নাকি 1.5 লাখ টাকা পেয়েছে বাবার কাছ থেকে। সেই টাকাটা তিনি চাইতে গিয়েছিলেন, গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছে শাশুড়িকে। গাঙ্গুলি বললে, তা তো দেবেই, বড় ধড়িবাজ মেয়ে হে, আমি তো চিনি। সেই দিন কি ওয়ান্ডারফুল সাক্ষী দিলে ভাই, কি বলবো। এইবার ভাবছি আমি নিজে একবার যাব। তা আমাদের পাড়ায় বোমা দেখতে তো এলে না তুমি? বোমা? কোথায়? শোভাবাজারে? হ্যাঁ, আমার বাড়ির 7খানা বাড়ির পরেই পড়েছে বোমাটা। একটুর জন্য বেঁচে গেছি ভাই। সমস্ত কলকাতার লোক দেখতে আসছে রোজ, খুব ভিড় হচ্ছে কদিন। কোথায় পড়েছে? ওই একটা ভাঙা পুরনো প্রাচীরের ওপর। তেমন কিছুই হয়নি, কিন্তু তা দেখতে লোকে লোকারণ্য। আমার ভাইরা ভাই থাকে চুঁচুড়াতে, সে সেই দিন সপরিবারে এসেছিল দেখতে। আমার এক মামা আছে বেনারসে, তারাও সবাই আসবে লিখেছে।
সত্যি, কলকাতার সবাই সেদিন সেই বোমা দেখতে ছুটেছিল শোভাবাজারে। মানুষকে নিয়ে এক বড় রাহাজানিটা সেই দিন মজা বলে প্রতিপন্ন হয়েছিল কলকাতার লোকেদের কাছে। কিন্তু সেই দিন কেউই জানতো না যে কলকাতার সেই ইতিহাসের পেছনে আরেক মর্মান্তিক হাহাকার লুকিয়ে আছে। শুধু বোমাই নয়, দুর্ভিক্ষ, খুন, জখম সমস্তই যেন ওত পেতেছিল কলকাতার সদর দরজায়। বলতে গেলে আরেকটা সিভিল ওয়ার তখন দরজার সামনে দাঁড়িয়ে উঁকি মারছে। কেউ জানতো না, কেউ টেরও পায়নি। শুধু মিস্টার স্ক্যাফোর্ড স্ক্রিপ্স জানতো, আর জানতো মিস্টার চার্চিল। স্ট্যাফোর্ড স্ক্রিপ্স পার্লামেন্টে ফিরে গিয়ে কি একটা রিপোর্ট দিয়েছিল, আজ পর্যন্ত তা জানা যায়নি, জানা যাবেও না আর কোনোদিন। বার্টন রাসেল নিউ ইয়র্কের টাইম কাগজে লিখলেন, না, ইন্ডিয়াকে কখনোই স্বাধীনতা দেওয়া যায় না, কংগ্রেসকেও নয়। তিনি আরও লিখলেন, আমি ভারতের বর্তমান সংঘর্ষকে ঘৃণা করি। আমি মনে করি না যে কংগ্রেস পার্টির দাবির মতো যুদ্ধের মধ্যবর্তী সময়ে তাড়াহুড়ো করে গঠিত তথাকথিত প্রতিনিধিত্বশীল কিছু ভারতীয়ের হাতে সরকার হস্তান্তর করা সম্ভব হতো, যারা নিজেদের মধ্যেই বহু গুরুত্বপূর্ণ বিষয়ে তীব্র মতভেদে বিভক্ত। স্যার স্ট্রাফোর্ড ক্রিপ্সের প্রতি দেওয়া উত্তরগুলো স্পষ্ট করে দিয়েছিল যে এক্ষুনি ব্রিটিশদের প্রত্যাহার ভারতের মধ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করবে, এমনকি গৃহযুদ্ধেরও আশঙ্কা রয়েছে। আসলে কার মতলবে বলা যায় না, সেই সিভিল ওয়ারই হলো শেষ পর্যন্ত, কিন্তু তাও অনেক পর। তখন মহাত্মা গান্ধী জেল থেকে ছাড়া পেয়েছেন। মৌলানা আজাদ, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, প্রাণমথবাবু, ফোঁটা সবাই তখন জেল থেকে ছাড়া পেয়েছে, তবে সে অনেক পরে। তখন লক্ষ্মীদিও এসে গেছে কলকাতায় সর্বশান্ত হয়ে। তখন সতী তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে আবার। তখন ফোঁটা কালীঘাট কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে গেছে। তখন প্রাণমথবাবুও মারা গেছেন। আর কিরণের কথাও বলবো, তবে সে অনেক পর। তখন এই উপন্যাসের শেষ পর্যায়ে লেখা হচ্ছে। দীপঙ্করের জীবনেরও প্রায় শেষ অধ্যায় তখন। সোজা আপিস যাবার আগেই দীপঙ্কর আবার ঈশ্বর গাঙ্গুলি লেনের অঘোর সৌধতে গিয়ে নামল। আপিস যাবার জন্যই তৈরি হয়ে বেরিয়েছিল সেই দিন। মনোহরদের রোয়াকের আড্ডা তার আগেই হয়তো শেষ হয়ে গিয়েছিল। সেই পুরনো রাস্তা দিয়ে চলতে চলতেই যেন দীপঙ্কর আবার তার নিজের মধ্যে নিজেকে ফিরে পেলে, যেন সেই ছোটবেলাকার দীপু সে। সেই রাস্তার কোণে তেলে ভাজার দোকানটা তখনও আছে, সেই গলিটার তেমনই চেহারা আছে, শুধু পিচ ঢালা হয়েছে রাস্তায়। ফটিকদের পাথরপটির ভেতর টিনের চালটাও তেমনই আছে। আসলে বাইরে বোধহয় সবটাই সেরকমই আছে, শুধু ভেতরটাই বদলেছে। তবে আজ আর তাকে কেউই চিনতে পারলে না, কিংবা হয়তো কাউকে অত চিনে রাখবার কারোর সময় নেই। সবাই যেন খুব ব্যস্ত। রাস্তার লোকগুলো ব্যস্ত হয়ে হেঁটে চলছে। হাঁটছে না, তারা যেন ছুটে চলেছে, যেন আর সময় নেই কারোর। ছোট ছোট ছেলেরাও আর আগেকার দিনের মতো পাড়ার গলিতে গুলি খেলছে না, খেলা করছে না। আসলে কারোর সময় নেই। ছুটে গিয়ে সকলে পেছনে ফেলে রাখবে, অর্থাৎ আরও যেন টাকা চাই। 1 মিনিট দেরি হলেই যেন অনেক টাকা ফসকে যাবে। সকলের হাতে এক নতুন জিনিস। সকলেই হাতে নিয়ে চলেছে থলি, চটের থলি। ছোটবেলায় তো এত থলি দেখেনি দীপঙ্কর কারোর হাতে। ছিটেবাবু আছেন? অঘোরসৌধর সামনে গেটে একটা দারোয়ান দাঁড়িয়েছিল। একটা গাড়ি বেরিয়ে গেল গেট দিয়ে। ভেতরে বউরা বসে আছে, হয়তোবা সেই লক্কা কিংবা লোটন। সেই দিনের সেই কালীঘাটের বস্তির মেয়েদের চেনবার আর উপায় নেই। তারা এখন ভদ্র গৃহস্থ বাড়ির সঙ্গে নিখুঁত খাপ খাইয়ে নিয়েছে নিজেদের। লাল চাওড়া পাড় শাড়ি, গরদের শাড়ি। হয়তোবা কালীঘাটের মন্দিরেই পুজো দিতে যাচ্ছে। হেঁটে যাওয়া হয়তো
আর সম্ভব নয় তাদের পক্ষে। সম্ভ্রম, মর্যাদা, শালীনতা অনেক কিছুরই বাধা হয়তো তাদের পায়ে হাঁটা আজ বন্ধ করে দিয়েছে। আজ যেন ছিটেও অনেক মর্যাদায় মানুষ হয়ে উঠেছে। সেই খদ্দরের ধুতি পাঞ্জাবি আরও ফর্সা হয়েছে, আরও মোটা হয়েছে যেন সে। ঘরময় লোক, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক আশ্রিত, অভ্যাগত জুটেছে তাদের। আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী, কিছুরই আর অভাব নেই আজ তাদের। দীপঙ্করকে দেখে একটু অবাক হবার ভান করলে, অথচ মনে মনে যেন ধারণা, শুধু দীপঙ্কর কেন, সবাইকেই তো এই অঘোর সৌধতে একদিন আসতেই হবে। কলকাতার হোমরা চোমরা মানুষেরা তার কাছে যখন আসে, তখন দীপঙ্কর তো কোন ছাড়। দীপঙ্কর চারিদিকটা চেয়ে দেখতে লাগলো। এই বাড়ির উঠোনের ভেতর কোন ঘরে থাকতো সে? কোন ঘরে শুতো? কোথায় খেত সে? কোথায় সেই আমড়া গাছটা? তা যেন আর চেষ্টা করলেও খুঁজে পাওয়া যাবে না। অনেক লোকের মধ্যে কিভাবে কথাটা পারবে বুঝতেই পারলে না দীপঙ্কর। তারপর, এদিকে কি মনে করে ভাই দীপু? দীপঙ্কর বললে, তুমি খুব ব্যস্ত আছো? ছিটে হাসল, বললে, আরে যা দিনকাল পড়েছে, এ যুগে ব্যস্ত না থেকে আর উপায় আছে? খেটে খেতে হয় তো। কি বলেন বদ্রীদাসজি? ওপাশ থেকে একজন মারোয়ারি হে হে করে হেসে উঠল তালে তাল দিয়ে। না, তোমার সঙ্গে একটা কথা ছিল, একটু পার্সোনাল। ছিটে বললে, তা তোমার যদি আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। আমি ভাই সেই প্লেন অ্যান্ড সিম্পল ছিটেই আছি এখনো। সিম্পল থাকার অনেক গুণও আছে জানো। তা অফিসে যাচ্ছ বুঝি? হ্যাঁ, একটু তাড়াতাড়ি আছে আমারও। 8:30 বেজে গেছে কি না? ছিটে বললে, তাহলে ওই পাশের ঘরে চলো। পাশের ঘরটা তো পার্সোনাল কথা বলবার জন্যই তৈরি করেছি। পাশের ঘরটা বেশ সাজানো গোছানো, টেবিল, চেয়ার, ফর্সা তাকিয়া, সব কিছুই আছে। চিটিফোঁটা নিজেদের 2 ভাইয়ের ছবি টাঙানো রয়েছে ঘরে। জেলে ধরে নিয়ে যাবার আগে ফোঁটাকে ফুলের মালা পরিয়ে দিয়েছিল গুণগ্রাহীরা। সেই অবস্থায় ফোঁটা। দেশসেবক, কর্মী, ত্যাগী ফোঁটা। ফটিক ভট্টাচার্য। ছিটে বললে, এটাতে ফোঁটা বসতো, এটা ফোঁটার ঘর। তা কি বলো এবার, তোমার কি পার্সোনাল টক? দীপঙ্কর বললে, আমি তোমার কাছে এসেছিলাম একটা বিশেষ কাজে, খুব বিপদে পড়ে। একমাত্র তুমিই আমাকে উদ্ধার করতে পারো। বিপদ? তা তোমার চাকরি নিয়ে কিছু বিপদ? না না, তা নয়, আমার কিছু টাকার দরকার। ছিটে যেন এটা ভাবতেই পারেনি, বলে, টাকা? হ্যাঁ, আমি অনেক ভেবে ভেবেই তোমার কাছে এসেছি। তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার অফিস থেকে লোন নেবার কথাও ভেবেছিলাম, কিন্তু তাতে আমার ঠিক কুলোবে না। বড় জোর আমার প্রভিডেন্ট ফান্ড থেকে 15-20 হাজার টাকা আমি ধার নিতে পারি, কিন্তু তার বেশি টাকা আমার দরকার। ছিটে কি যেন ভাবলে, তারপর বললে, ব্যবসা করবার মতলব? তা কিসের ব্যবসা করবে? দীপঙ্কর বললে, না না, ব্যবসা নয়, একটা অন্য কারণে। তাহলে আর কি হতে পারে? মিলিটারি কন্ট্রাক্ট? কত অর্ডার পেয়েছো তুমি? কত পার্সেন্ট থাকবে? ক্যাশ পেমেন্টে নাকি ক্রেডিটে? গ্রেন সাপ্লাই? দীপঙ্কর বললে, না না, ওসব কিছুই নয়। টাকাটা তুমি দিতে পারবে কি না তাই বলো। আমি ইন্টারেস্টও দেব। বাজারে যে ইন্টারেস্ট পাও আমি সেই ইন্টারেস্ট দেব, কিংবা মাসে মাসে 500 টাকা করে আমি দিতে পারি। মোট কথা, একসঙ্গে আমার অনেক টাকা থোক দরকার। আমার নিজের হাতে কিছু নেই এখন। ছিটে বললে, তা কত টাকা চাই তোমার তাই বলো না। দীপঙ্কর বললে, এই ধরো 1 লাখ।
1 লাখ? 1 লাখ টাকার জন্য এত ভাবনা? আজকাল ক্যাপিটালের তো ছড়াছড়ি। মানি লেন্ডাররা টাকা নিয়ে ঘোরাঘুরি করছে ক্যাপিটাল ইনভেস্ট করবে বলে। কিন্তু তাদের কাছে আমি যেতে চাই না। তোমাকে চিনি, তাই আমি তোমার কাছেই এসেছি। তুমি যদি দাও তাহলে সবচেয়ে ভালো হয়। আমি অবশ্য শুধু হাতে টাকাটা নেব না, আমি রীতিমতো স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করে নেব। আর তাছাড়া তুমি তো জানো আমি কি চাকরি করি, কত টাকা মাইনে পাই। তোমার টাকা অন্তত মারা যাবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। ছিটে হো হো করে হেসে উঠল, বললে, তুমি তো দেখছি রীতিমতো ওয়ার্ল্ডলি লোক হয়ে পড়েছ হে। টাকা তো চাইছো, তা টাকা আমার আছে, কিন্তু টাকা তো আর লিকুইড ফেলে রাখি না আমরা। আমাদের টাকা তো আর ব্যাংকে থাকে না। ব্যাংকে থাকে না? দীপঙ্কর যেন সেদিন অবাক হয়ে গিয়েছিল ছিটের কথা শুনে। এরা এত টাকার মালিক, এরা ব্যাংকে টাকা রাখে না? না, ব্যাংকের সঙ্গে আমাদের কোনো কারবার নেই। সেকালের লোকেরা টাকা ব্যাংকে রাখতো। এখনও যারা মাস কাবারি মাইনে পায় তারা ব্যাংকেই টাকা রাখে। ওই বিজনেসম্যানেরা টাকা কখনোই ব্যাংকে রাখে না। তাছাড়া ওয়ারের সময় এত টাকা ব্যাংকে রাখাটাও রিস্ক। ওই 20-25 মেরে কেটে 50 এ পর্যন্তই ব্যাংকে রাখি। আর বাকিটা বাকিটা ছিটে বললে, বাকিটা সবই ইনভেস্টমেন্টে। কিছু ল্যান্ড কিনেছি, কিছু চাল স্টক করেছি। চালের দর তো এবার বাড়বে রে। 4 টাকা করে মন ছিল বাজারে, এখন 6 টাকা হয়ে গেছে। আমি 3 টাকা করে কিনেছিলুম। যখন 40 টাকা মনের দর হবে তখন ছেড়ে দেব। 300 টন মাত্র কিনেছি। টাকা থাকলে আরও কয়েকশো টন কিনে ফেলতাম। আরও অনেক কথা বলে গেল ছিটে, অদ্ভুত অদ্ভুত সব কথা। টাকা নাকি কেউ ব্যাংকে রাখে না, আর সবাই অঘোর দাদুর মতো নাকি টাকা লুকিয়ে রাখে। সাদা টাকা হলে ব্যাংকে রাখা যায়, কিন্তু এই যে কালো টাকা, ব্ল্যাক মানি, এর হিসেব কাউকেই দিতে হবে না। ব্যাংকের টাকা হিসেব দিতে হবে ইনকাম ট্যাক্স অফিসকে, কিন্তু ব্ল্যাক টাকার হিসেব কাউকেই দিতে হবে না। তুমি 5 টাকার মেডিসিন কিনে 50 টাকায় বেচো, কেউই কৈফত চাইতে আসবে না তোমার কাছে। এখানে চেকের কারবার নেই, সব ক্যাশে, নগদেই কেনা বেচা। 300 টন চাল কিনে স্টক করেছে ছিটে। টাকা থাকলে আরও 300 টন স্টক করত। সমস্ত উঠোনটা গোডাউন হয়ে গেছে চালের, আর মেডিসিনের, আর নানা জিনিসের। শুধু কাঁটা পেরেক বেচতেই কত লোক লক্ষপতি হয়ে গেছে। কেউ তাদের ফাঁসি দেয়নি, কেউ তাদের গালাগালিটাও দেয়নি। ফোটা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জেলে যাবার সময় পাড়ার লোকেই তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে। তাকে আর প্রাণমথবাবুকে পুলিশে যখন ধরে নিয়ে গেছে তখন সবাই চিৎকার করে অভিনন্দন জানিয়েছে। বন্দে মাতারম বলে পাড়া মাত করেছে। প্রাণমথবাবুর সঙ্গে এক ব্র্যাকেটে, এক লেভেলে উঠে গেছে সে। আবার যখন সে ছাড়া পাবে জেল থেকে, তখন আবার ফুলের মালা গলায় পরিয়ে দেবে তারা। সবাই আবার বন্দে মাতারম বলে পাড়া মাত করবে। দরকার হলে আবার সে জেলে যাবে, আবার ব্রিটিশ আইন ভাঙবে, মাথায় তার লাঠি পড়বে, মাথা ফেটে রক্ত পড়বে। কিন্তু কেউই জানে না ব্যাংকে তার কত টাকা আছে। কেউই জানবে না তার ভাই 300 টন চাল স্টক করে কত প্রফিট করল, কত ক্যাপিটাল ইনভেস্ট করে কত পার্সেন্ট ডিভিডেন্ড পেলে তার দৌলতে। ছিটের অনেক কাজ ছিল। বললে, তুমি কিছু মনে করো না ভাই দীপু, তোমাকে নিজের লোক মনে করি বলেই এই কথাগুলো বললুম। অন্য কেউ হলে এত কথা বলতুম না। সেদিন ছিটের কাছ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল দীপঙ্করকে। ফিরতে হয়েছিল অনেক জ্ঞান নিয়ে। টাকা সম্বন্ধে এক নতুন জ্ঞান দিয়েছিল ছিটে। টাকা যদি উপায় করতে হয় তো তা সোজা সৎপথে থেকে উপায় করা যায় না। টাকা বড় বজ্জাত জিনিস। টাকাকে ভালোবেসো, সেও তোমায় ভালোবাসবে। কিন্তু টাকাকে ভালোবাসতে কজন জানে? টাকাকে যারা পর মনে করে ব্যাংকে রাখে, টাকাও তাদের পর মনে করে দূরে সরিয়ে দেয়।
টাকাকে আরাম দিতে নেই। আরাম দিলেই টাকা আলসে হয়ে যায়, তার বাত হবে। তাই টাকাকে ঘোড়ার মতো খাটাতে হয়। খাটিয়ে খাটিয়ে টাকার মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবেই টাকার স্বাস্থ্য ভালো থাকে, তবেই টাকার মেজাজ ভালো থাকবে, তবেই টাকা আরও জমবে, টাকা আরও বাচ্চা পারবে। যারা ভাবে বাঁচার জন্য টাকা, তারাই আসলে মরে। কিন্তু যারা মনে করে টাকার জন্যই বাঁচা, তারাই আসল বাঁচে। তা টাকা সম্বন্ধে এত বক্তৃতা দেবার কোনো দরকারই ছিল না ছিটের। এত বক্তৃতা শোনবার সময়ও তখন দীপঙ্করের হাতে ছিল না। কিন্তু 1942 সালের শেষ পর্যায়ে এসে মানুষ কোথায় পৌঁছেছে, দীপঙ্কর তারই যেন একটা হদিশ পেল সেই দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, রামকৃষ্ণ পরমহংসদেব, সক্রেটিস, মিল, বেনথাম, পৃথিবীর বড় বড় মহাপুরুষ যা যা বলে এসেছেন এতদিন, সব যেন সেই দিনকার কলকাতা শহরের মানুষের কাছে মিথ্যা হয়ে গেল। সব মানুষই যেন এক নতুন করে নতুন এক সভ্যতার সূচনা করল। আপিসে 2-4 জন মার্চেন্ট আসত। নানা কাজে তাদের রেলওয়ের আপিসে আসতে হতো। সেদিন দীপঙ্করের কি মনে হলো, একজন মার্চেন্টকে এক অদ্ভুত কথা জিজ্ঞেস করে বসল। প্রথমটা একটু অবাক হয়ে গিয়েছিল মিস্টার হোসেন ভাই। হোসেন ভাই বোম্বের মার্চেন্ট, কলকাতায় তাদের ব্রাঞ্চ আছে। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, আচ্ছা মিস্টার হোসেন ভাই, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। আপনার তো অনেক টাকা, এত লাখ লাখ টাকা নিয়ে আপনি কি করেন? হোসেন ভাই হঠাৎ এই প্রশ্নে একটু অবাক হয়ে গিয়েছিল। প্রথমে কিছু উত্তরই দিতে পারেনি। দীপঙ্কর বলেছিল, আপনি কিছু মনে করবেন না মিস্টার হোসেন ভাই, কথাটা এমনি জিজ্ঞাসা করলাম। আমার বড় জানতে ইচ্ছে করে, যাদের অনেক টাকা তাদের জীবনটা কীরকম। তারা কি আমাদেরই মতো মানুষ? তারা কি আমাদেরই মতো সংসারের ভাবনা ভাবে? তাদের কি আমাদেরই মতো সব সুখ দুঃখ আছে? আমাদের যেমন হয় তাদেরও কি তেমনই মাথা ধরে, ঘুম পায়, খিদে পায়, হাসি পায়, কাঁদা পায়? সবাই কি আমাদের এই গরিব লোকেদের মতনই? লোকটা প্রথমে বলতে চায়নি। সেন সাহেবের সঙ্গে এই সম্পর্কও তার নয়। বিরাট গাড়ি চড়ে আপিসে আসে, ওয়াগনের জন্য দরখাস্ত করে, তারপর কাজ শেষ হয়ে গেলে থ্যাঙ্কস দিয়ে চলে যায়। এমনটাই বরাবর হয়ে আসছে। কিন্তু সেই দিন কাজ শেষ হবার পর হঠাৎ এই অপ্রাসঙ্গিক কথায় হোসেন ভাই একটু বিচলিত হয়ে গেছিল। বললে, এই কথা কেন জিজ্ঞেস করছেন সেন সাহেব? আমরাও তো মানুষ, আমাদেরও তো বাল বাচ্চা আছে, আমাদেরও তো হাজারো তাকলিফ আছে। হ্যাঁ, তবে টাকার তাকলিফ নেই। জীবনে কখনো টাকার তাকলিফও থাকবে না। কিন্তু টাকাটাই তো দুনিয়ার সব কিছু নয় সেন সাহেব। কিন্তু কেন তাহলে আরও টাকা চান? টাকা উপায়ের জন্য কেন আরও আগুন চান? লোকটা কোনো উত্তরই দিতে পারলে না। খানিক পরে একটু ভেবে বললে, আসলে কারবারটা তো চালু রাখতে হবে। কিন্তু কারবার চালু রাখবার দরকার কি? যে টাকা আছে তাতে তো 6 পুরুষ বসে বসেই খেতে পারবেন। হোসেন ভাই বললে, কিন্তু আমার আপিসে 2500 স্টাফ আছে, তারা কি করবে? তারা যে আনএমপ্লয়েড হয়ে যাবে। দীপঙ্কর বললে, তাদের জন্যই আপনি টাকা উপায় করছেন? তাহলে তাদের কারোর অসুখ হয়ে মরে গেলে ফ্যামিলির কথা আপনি ভাববেন? তাদের ছেলেদের চাকরি, মেয়ের বিয়ে সবই আপনি দেখেন? তাদের সব বিপদে আপনি মাথা ঘামান? তাদের জন্য যদি আপনার এতই মাথা ব্যথা, তাহলে তারা অসুখে পড়ে থাকলে আপনি নিশ্চয় ছাঁটাই করেন না। হঠাৎ এতগুলো কথা একসঙ্গে বলে ফেলে দীপঙ্কর নিজেই অনুতপ্ত হলো। এত কথা অকারণে কাকে শোনাচ্ছে সে? আসলে টাকা তো একটা নেশা। এই নেশার জন্যই হয়তো গাঙ্গুলি বাবুকে প্রাণ দিতে হলো অসময়ে, অঘোরধাতুকে অপঘাতে মৃত্যুবরণ করতে হলো।
তবুও তো সেই টাকাকেই নেশা করেছে ছিটে ফোটারা, সেই টাকাকেই নেশা করিয়েছে নির্মল পালিতরা। অথচ এই লোকটা ইচ্ছে করলেই আজ 1,00,000 টাকা ধার দিতে পারে, 1,00,000 টাকা ধার দিয়ে নয়নরঞ্জিনী দাসীকে বাঁচাতে পারে, আবার সব গোলমাল মিটে যায়। এখন যদি নয়নরঞ্জিনী আবার তার পুত্রবধূকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তখন সতীও সুখী হতো। সতী সুখী হলেই দীপঙ্করের জীবনের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তখন দীপঙ্কর আবার পরম নিশ্চিন্তে তার জীবনটা কাটাতে পারে। কিন্তু আশ্চর্য, হোসেন ভাই জানেও না যে কেন সে এত টাকা উপায় করছে, কার জন্য করছে। সে বোধটুকুও তার নিঃশেষ হয়ে গেছে। ছিটে ফোটা, নির্মল পালিত, অঘোর দাদু, লক্ষ্মীদি, এরা কেউই জানতো না কেন তারা টাকা চায়। হয়তো বাঁচার জন্য তারা টাকা চায় না, টাকার জন্যই তারা বাঁচে, কে জানে। শেষ পর্যন্ত কথা বলতে বলতে টাকা ধার চাওয়া আর হলো না। আপিসে ছুটির পর সেই দিন গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ে না গিয়ে দীপঙ্কর সোজা প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে গেল। দরজাটা ভেজানোই ছিল। সেটা ঠেলে দীপঙ্কর সামনের রাস্তা দিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। বাগান আর বলা যায় না তাকে, আরও যেন জঙ্গল হয়ে গেছে সেইখানে। সমস্ত বাড়িটাই যেন কেমন একটা বিষণ্ণ। কাছাকাছি চাকর বাকরও কেউ নেই। বাড়িটাতে এই অবস্থায় চোর ডাকাত যে কেউ ঢুকে পড়তে পারে ভেতরে। এই বাড়িরই একদিন কিনা চেহারা ছিল। একদিন সতীর বিয়ের সময় এই বাড়িতেই ঢোকবার অধিকারটুকু পর্যন্ত তার ছিল না। একদিন এইখানে এই বাগানের সামনেই চাকর, ঝি, ঠাকুর, দারোয়ান, ড্রাইভার সকলেরই চোখের সামনে সতী মর্মান্তিক অপমান মাথায় তুলে নিয়েছিল। একদিন এই বাড়িরই তেতালার একটা ঘরে গরম লুচি মুখে দিতে গিয়ে দীপঙ্করের মনে হয়েছিল সে যেন বিষ খাচ্ছে। আজ এই বাড়ির দিকে তাকালে যেন আর সেসব কথা কল্পনাও করা যায় না। হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। হঠাৎ ওপর থেকে সিঁড়ি দিয়ে তরতর করে যেন কারা নেমে আসার পায়ের শব্দ হলো। অন্ধকার বারান্দাটা সামনে দাঁড়িয়ে আর এগোবে কিনা ভাবছিল দীপঙ্কর। কে নামছে এমন করে? এ বাড়িতে এমন তরতর করে হাঁটার মানুষ তো কেউ নেই। নয়নরঞ্জিনী দাসী তো মোটা সোটা মানুষ, তিনি ধীরে সুস্থে চলাফেরা করেন। আর সনাতনবাবুও এত চটপটে নন। তবে কে নামছে? শব্দটা তেতলা থেকে দোতলায় নেমে এলো, তারপর দোতলা থেকে একতলায়, আর এইবার একেবারে মুখোমুখি পড়ে যাবে। দীপঙ্কর বারান্দার একপাশে সরে দাঁড়ালো। ও মা, কে ওখানে? কে দাঁড়িয়ে? স্পষ্ট মেয়েলি গলা। দীপঙ্কর তাড়াতাড়ি বললে, আমি। ও মা, দীপু তুমি? আশ্চর্য, সতী। সতী একটা ঝলমলে জরিপার শাড়ি পরেছে অনেকদিন পর। কাছে আসতে আরও স্পষ্ট হলো চেহারাটা। এত হাসি খুশি যেন কখনো আগে দেখেনি সতীকে, যেন 10 বছর বয়স কমে গেছে সতীর। সতী বললে, তুমি এখানে একলা দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। খুব চমকে গেছো তো? দীপঙ্কর যেন আকাশ থেকে পড়েছে তখন। বললে, কিন্তু তুমি তুমি হঠাৎ এখানে? তুমি জানো না বুঝি আমি যে কাল এইখানে চলে এসেছি? উনি কাল নিজে আমাকে আনতে গিয়েছিলেন। আমার আর কোনো রাগ নেই মনে, জানো, আমার আর কোনো কষ্টও নেই। সব যে মিটমাট হয়ে গেছে আমাদের দুজনের। দীপঙ্কর যেন তবুও বিশ্বাস করতে পারলে না কথাগুলো। একদিনের মধ্যে এমন করে সব মিটমাট হয়ে গেল, সব গোলমাল চুকে গেল, অথচ দীপঙ্কর কিছুই জানল না। কি করে মিটমাট হলো? সত্যি খিলখিল করে হাসতে লাগলো। বললে, বা রে বা, মিটমাট না হয় এটাই কি তুমি চাও নাকি? দীপঙ্কর বললে, না না, তা বলছি না, কিন্তু আগে তো আমি অত করে বলেছি, তুমি তো আমার কথা শোনোনি। বারে, উনি যে নিজে গিয়েছিলেন কাল, ওনার কথা কি আমি ফেলতে পারি?
ও আর তুমি কি এক? তা বটে। দীপঙ্করের তখনও যেন বিস্ময়ের ঘোর কাটেনি। তবে কি সত্যি শেষ পর্যন্ত টাকা দিতে রাজি হয়ে গেছে শাশুড়িকে? ঘুষ দিয়ে শাশুড়ির স্নেহ, শাশুড়ির আশ্রয়, স্বামীর ভালোবাসা, এই সমস্ত কিছু কিনে নিয়েছে। কি ভাবছো? এসো, ভেতরে এসো। দীপঙ্কর ভেতরে যাবে কিনা ভাবছে, এমন সময় হঠাৎ পেছনে একটা শব্দ হলো, একটা গাড়ির শব্দ। একটা ট্যাক্সি এসে দাঁড়ালো বাগানের সামনে। গাড়ির দরজাটা খুলে নামলেন সতীর শাশুড়ি, আর সামনের সিট থেকে নামলো শম্ভু। ভাড়া মিটিয়ে নিয়ে ট্যাক্সিটা বেরিয়ে চলে গেল। কে ওখানে? কে দাঁড়িয়ে ওখানে? দীপঙ্কর পেছন ফিরে সতীর দিকে চাইতেই যেন আবার সব অন্ধকারে মিলিয়ে গেল। কোথায় গেল সতী? এই তো, এইখানেই দাঁড়িয়েছিল স্পষ্ট। এই তো এতক্ষণ তার সঙ্গে কথা কইছিল। এই তো জরিপার শাড়ি পরে খিলখিল করে হাসছিল এতক্ষণ। এই কি, তুমি দীপঙ্কর না? কি বাবা, কি মনে করে? বৌমার কিছু খবর আছে? কি আশ্চর্য, এমন ভুলো হয় মানুষের? এই বয়সেও জেগে জেগে মানুষ এমন করে স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্নটা যদি সত্যি হতো, যদি সত্যি সব মিটমাট হয়ে যেত সতীর, টাকা দিয়ে হোক কিংবা টাকা না দিয়ে হোক, সতী যদি সত্যি এই বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা পেত, আর শুধু সতী নয়, যদি পৃথিবীর সব মানুষই সুখী হতো, সকলের কল্যাণ হতো, সকলের মঙ্গল হতো, যদি পৃথিবী থেকে যুদ্ধ, মহামারী, রোগ, শোক সব কিছু দূর হয়ে যেত, যদি সত্যি পৃথিবীতে শান্তি ফিরে আসতো। শম্ভু তাড়াতাড়ি আলোর সুইচটা জ্বেলে দিয়েছিল। এইবার সমস্ত স্পষ্ট দেখা গেল। নয়নরঞ্জনী যেন বড় ক্লান্ত, বড় শ্রান্ত। সারাদিন যেন ভীষণ পরিশ্রম করেছেন। মাথায়, মুখে, চুলে সর্বত্রই ধুলোই ভর্তি। চলো বাবা, শুনি তোমার কথা, ভেতরে চলো। সমস্ত দুপুর আজ কোর্টের ভেতরেই কেটেছে। সম্পত্তি নিয়ে যে কি ঝঞ্ঝাটেই না পড়েছি তা কি বলবো। সম্পত্তি যেন পরম শত্রুরেরও না থাকে কখনো। সম্পত্তি তো নয়, যেন বিষ। সম্পত্তি আমার বিষের মতোই ঠেকছে বাবা। চলো চলো। নয়নরঞ্জনী পেছন পেছন দীপঙ্কর চলতে লাগলো, কিন্তু তখনও যেন তার মন থেকে স্বপ্নের ঘোরটা কাটেনি। সেদিন প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ির ভেতর ঢুকে যে স্বপ্নটা দীপঙ্কর দেখেছিল, তা যে শুধু স্বপ্ন তা জানতে, তা বিশ্বাস করতে অনেক কাল, অনেক যুগ লেগেছিল তার। মানুষের জীবনে অনেক স্বপ্নই উঁকি মারে, অনেক বাস্তবই আঘাত দেয়, কিন্তু এক একটা বাস্তব মানুষের জীবনে চিরস্থায়ী দাগ রেখে যায় অকারণে। আবার এক একটা স্বপ্ন জীবনভর যেন আচ্ছন্ন করে রাখে মানুষকে। দিনে রাতে সেই স্বপ্নটাই বারবার আনন্দ দেয়, বেদনা দেয়, আবার হয়তো মাঝে মাঝে বিড়ম্বনাও দেয়। পরে সতী একদিন বলেছিল, বারে, তুমি অমন স্বপ্নই বা দেখতে গেলে কেন? তুমি কি কেবল ওই কথাই ভাবো নাকি? সত্যিই তো, এই সংসারে দীপঙ্করের কি কম দায়িত্ব ছিল? এই পৃথিবীর আর সব সাধারণ মানুষের মতো দীপঙ্করেরও তো অনেক দায় ছিল। জীবনের দায়, জীবিকার দায়। দীপঙ্করের মাথার ওপর ঝুলছিল কিরণের দায়িত্বটা, কিরণের মায়ের ভরণ পোষণের বোঝা। আর শুধু তারই বা কেন, কোথাকার এক সন্তোষ কাকা, সেই সন্তোষ কাকার কোন এক অরক্ষণীয়া মেয়ে এসে তার সংসারে একদিন বোঝা হয়ে ঢুকেছিল। আর তারপর হলো চাকরি। চাকরিটাই কি কম দায়িত্বের? প্রতিদিন প্রতি মুহূর্তের চাকরির খড়গোটা মাথার উপর যেন ভীতিকর হয়ে উঠেছিল। অভয়ঙ্কর বলতো, মিস্টার সেন, কি হয়েছে আপনার? আপনাকে এত পেল দেখাচ্ছে কেন?
বাইরে জার্নাল সেকশনে, ট্রানজিট সেকশনে, এস্টাবলিশমেন্ট সেকশনে সেই সব আলোচনাই করতো সবাই। সেন সাহেব যেন কেমন হয়ে যাচ্ছে দিন দিন। যারা পুরনো লোক তারা দীপঙ্করকে আগে দেখেছিল। যুদ্ধের পর থেকে নতুন নতুন সেকশন হয়েছে, নতুন নতুন ক্লার্ক এসেছে আপিসে। নতুন কোনো ক্লার্ক এসে আপিসে ঢুকলেই উন্নতির শিখর হিসেবে সেন সাহেবের উদাহরণটা দেখিয়ে দিত। তারা বলতো, সেই সব সাহেবই নেই ভাই, সেই সব সাহেব থাকলে আজকে আমাদের কি আর ভাবনা। তারা রবিনসন সাহেবের গল্পগুলো বলতো সবাইকে। কবে কোন সাহেব আপিস থেকে বাড়িতে লাঞ্চ খেতে যাচ্ছিল, পেছন পেছন একটি ছেলে রোজ বাড়ির দরজা পর্যন্ত যেত। একদিন সাহেব আর থাকতে পারলে না, রেগে গেল। বললে, হু আর ইউ? কে তুমি? আগে হুজুর, আই এম এ পুয়ার ম্যান। কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? সার্ভিস স্যার, চাকরি। সাহেব রেগে গেল, বললে, তা চাকরি কি আমার পকেটে থাকে? ডু আই ক্যারি ইট ইন মাই পকেট? সি মি ইন মাই অফিস। আমার অফিসে গিয়ে দেখা করো, যাও, গেট আউট। মনে হবে সেসব বুঝি সত্য যুগের কথা। সেসব সাহেবেরা গালাগালি দিতেও যেমন ছিল পটু, আবার পরের দুঃখ দুর্দশা দেখে চাকরি দিতেও তেমন ছিল উদার। আর তার পরদিনই ছেলেটার চাকরি হয়ে গেল। চাকরির পর সাহেবের পা জড়িয়ে ধরে ছেলেটা কেঁদে অস্থির। এখন সেই ছোট ছেলেটাকেই দেখতে পাবে ডিটিআই সেকশনে গেলে। সেই গরিব ছেলেটাই এখন কোট প্যান্ট নেকটাই পরে গাড়ি চড়ে আপিসে আসে। দিনকাল বদলে গেছে, আর সেই ছেলেটাও বদলে গেছে। এখন সে 2 হাত ভরে ঘুষ নেয়। বেনামিতে বাড়ি করেছে বালিগঞ্জে। ময়মনসিংহ থেকে তার ঘি আসে, দেরাদুন থেকে তার চাল আসে, খুলনা থেকে আসে ইলিশ মাছ আর নতুন গুড়ের পাটালি। এসব হলো ভেট। তাই এইসব গল্প আপিস লাইনে অজস্র। এই গল্প সকলের মুখে মুখে চলে। মুখে মুখে চলে মিস মাইকেলের গল্প, মুখে মুখে চলে মিস্টার ঘোষালেরও গল্প, মুখে মুখে চলে রবিনসন সাহেব আর রবিনসন সাহেবের কুকুরের গল্প। আজকে নতুন যুগের আপিসে সেন সাহেবও এক গল্পে পরিণত হয়েছে। কেউ বলে সেন সাহেব চাকরি ছেড়ে দেবে, আবার কেউ বলে সেন সাহেব বিয়ে করবে, আবার কেউ বলে সেন সাহেবের অনেক টাকা, বাইরেই শুধু সেন সাহেব ওই রকম সাদাসিধে সেজে থাকে। আবার কেউ বলে, না না তা নয়, সেন সাহেবের অনেক চ্যারিটি হে। পুলিনবাবু বলেন, না হে, ওই অনেক চ্যারিটি আছে সেন সাহেবের, ও সব তোমরা জানো না, দেখো উনি এখনো গাড়ি করেনি সেন সাহেব। মধুকে সবাই জিজ্ঞেস করে চুপি চুপি, বলে, তা তোমার সাহেব এখনো বিয়ে করছে না কেন মধু, এত বয়স হয়ে গেল? মধু বলে, বিয়ে এবার করবে আমার সাহেব, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কথা। কবে হবে বিয়ে? মধু কোনো সেকশনে গেলেই বাবুরা চেপে ধরে, নানান কথা জিজ্ঞেস করে সেন সাহেব সম্বন্ধে। সেন সাহেব সম্বন্ধে আপিসের কেরানি মহলের কৌতূহলের সীমা নেই। সেন সাহেবকে আর পর বলে মনে হয় না কারোর। সেন সাহেবের সঙ্গে যেন তাদের নারীর যোগ আছে। একদিন তাদের মতন ছাড়পোকাওয়ালা চেয়ারে বসে গেছে সেন সাহেব। তাদের দুঃখ, তাদের ভাবনা সেন সাহেবের মতো আর কে বুঝবে? আর এত আপন জেনেও কোথায় যেন একটা দূরত্ব গড়ে উঠেছে সেন সাহেবের সঙ্গে। হঠাৎই সেন সাহেবের কাছে গিয়ে দাঁড়াতেও সাহস হয় না তাদের, যেন ভয় ভয় করে। সেন সাহেবও বেশি কথা বলে না, মাথা নিচু করে ফাইলগুলো সই করেই হাতে দিয়ে দেয়। আগে যদিও বা একটু আধটু কথা বলতো, এখন তাও কমে গেছে। সেদিন মধু গিয়েছিল স্টেশন রোডের বাড়িতে, ফাইল নিয়ে মাঝে মাঝে গিয়ে দিয়ে আসে। দীপঙ্কর না থাকলে ফাইলগুলো রেখে আসে। মাসিমা জিজ্ঞেস করেছিল, তা তুমি কে বাছা? মধু চালাক চতুর লোক।
দ্বিজপদর নিরুদ্দেশ হবার মধুর প্রমোশন হয়েছে, মাইনেও বেড়েছে অনেক। মাসিমার পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকিয়েছিল আর বলেছিল, আমি সাহেবের চাপ রাশি মা। ওমা, তুমি আমাদের দীপু চাপ রাশি? আমার দীপু বুঝি তোমাদের আপিসের বড় সাহেব বাবা? হ্যাঁ মা, সেন সাহেব আমার বড় সাহেব। সাহেব আমার খুব ভালো লোক মা। সাহেব যখন ছোট সাহেব ছিল তখন থেকেই আমি সাহেবের চাপ রাশি। তা মাসিমা জিজ্ঞেস করেছিল, তোমার সাহেব রাত 10টা-11টা পর্যন্ত আপিসে কাজ করে কেন? কিসের এত কাজ? তোমরা বাড়িতে আসতে বলতে পারো না? এত রাত পর্যন্ত খাটালে কি শরীর টেকে কারো? মধু বললে, কই মা, সাহেব তো সন্ধে 6টার পরে আর অফিসে থাকেন না। অফিসে থাকে না তো কোথায় যায়? কে জানে কোথায় যায়। তা অফিসের পর বাড়িতে আসতে বলতে পারো না? এত রাত পর্যন্ত দিনের পর দিন রোজ বাইরে থাকা তো ভালো কথা নয়। মধু চলে যাবার পর মাসিমা ক্ষীরতাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, শুনলি তো? যে এসেছিল ও আমার দীপুর আপিসের চাপ রাশি। ক্ষীরতা প্রশ্নটা এড়িয়েই চলে যাচ্ছিল। মাসিমা তাড়াতাড়ি তার হাতটা ধরে ফেললে, বললে, আরে কোথায় যাচ্ছিস? কথার উত্তর দিচ্ছিস না যে। ক্ষীরতা বোবার মতো চাইলে মাসিমার মুখের দিকে। হাঁ করে কি দেখছিস? বল, বল না, দীপু কোথায় যায়? কোন বাড়িতে যায়? ক্ষীরতার চোখ দুটো ছলছল করে এলো। বল কোথায় যায়? তুই নিশ্চয়ই জানিস, উত্তর দে। ক্ষীরতা কোনো কথাই বলতে পারলে না। সে সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। বল কোথায় যায়? আর ওই যে এসেছিল এখানে, ও কে? সতী কে? কার নাম সতী? আর সতীর সঙ্গে দীপুর কিসের সম্পর্ক বল? ক্ষীরতা হঠাৎ মাসিমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল, কান্নায় হা হা করে উঠল। কিন্তু মেয়ের মুখ দিয়ে একটা কথাও তবু বেরোলো না। রাস্তায় বেরিয়ে মধু কাশিকে জিজ্ঞেস করলে, ও কে গো তোমার বাড়িতে? সেন সাহেবের মা? কাশি বললে, না, ও অন্য লোক। মধু বললে, আর ওই যে আরেকজন, ও কে? সেন সাহেবের বোন বুঝি? কাশি বললে, দূর, বোন হতে যাবে কেন? ওরই সঙ্গে তো আমার দাদাবাবুর বিয়ে হবে। আর এমনি করে কথাটা কখন যে আপিসেও ছড়িয়ে গিয়েছিল শুধু দীপঙ্করই জানত না। শুধু দীপঙ্করই তার নিজের বাড়ির কোনো খোঁজ খবরই রাখত না। নইলে এসব নিয়ে আলোচনা হতো সেকশনে সেকশনে ক্লার্কদের মধ্যে। সবাই সেন সাহেবকে দূর থেকে আঙুল দিয়ে দেখাতো। পরম ভাগ্যবান অফিসার, পরম সৌভাগ্যবান মানুষ। কত ছোট থেকে কত তাড়াতাড়ি কত উঁচুতে উঠেছে। একেবারে আঙুল ফুলে কলা গাছ, বৃহস্পতি একেবারে তুঙ্গে। আর আমাদেরই যত ফাটা কপাল, আমাদের দেখবার কেউ নেই কোথাও। সেই 33 রুপিজের চাকরিতে ঢুকেছি আর 2 বছরের 5 টাকা ইনক্রিমেন্ট। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। শ্রোতা বন্ধুদের জন্য আমার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন। তাহলে আজকের মতো আসি। ভালো থাকবেন। নমস্কার।